আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প প্রজাপতি আমরা দুজন। আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন আপনাদের সকলের পরিচিত ইলমা বেহরোজ। ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প প্রজাপতি আমরা দুজন। দারোয়ান ব্যাগ নিয়ে বাড়ির ভেতর ঢুকে যান আর নিঝুম সিএনজির পিছনের সিটে অর্ধেক মাথা ঢুকিয়ে তিতলিকে পাজা কোলে নেয়। তিতলি হালকা নড়ে আবার ঘুমিয়ে পড়ে। নিঝুম আপন মনে হাসে আর ভাবে চুরের মতো রাত জেগে দিনে মরার মতো ঘুম। আঞ্জুমান ড্রয়িং রুমেই অপেক্ষা করছিলেন। ছেলের কোলে ঘুমন্ত তিতলিকে দেখে ভয় পেয়ে যান। অস্থির হয়ে জিজ্ঞাসা করেন, কি হইছে ওর? নিঝুম ফিসফিস করে বলে, আস্তে কথা বলো, ঘুমাচ্ছে। আঞ্জুমান থ হয়ে যান। জিজ্ঞাসা করেন, রাতে ঘুমায়নি? নিঝুম হেসে বলল, না। তারপর সিঁড়ি বেয়ে ছাদে উঠে আসে, নিজের রুমে নিয়ে আসে তিতলিকে। এরপর শুইয়ে দেয় বিছানায়। তিতলি বিছানা পেয়ে কাঁচুমাচু হয়ে ঘুমিয়ে পড়ে। নিঝুম আলমারি থেকে 3/4 প্যান্ট আর টি শার্ট নিয়ে বাথরুমে ঢুকে। আঞ্জুমান 2 প্লেট ভাত নিয়ে আসেন গরু মাংস দিয়ে। তিতলিকে রুমে না পেয়ে ছাদে আসেন। নিঝুমের রুমে এসে অবাক হন, তিতলি নিঝুমের বিছানায় ঘুমাচ্ছে। নিঝুম চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মায়ের হাতে ভাত মাংস দেখে বিরক্ত হয়, বলে, প্লিজ আম্মু, এখন ভাত খাবো না। আঞ্জুমান সেন্টার টেবিলে 2 প্লেট রেখে বলেন, সারা রাত জার্নি করে এসেছিস, এখন ভাত খেয়ে ঘুম দিবি। নিঝুম অনুরোধ করে, প্লিজ আম্মু। সেই কখন ঘুম থেকে উঠে গরম গরম রেঁধেছি কষ্ট করে, আশা করি কষ্টের মূল্য দিবা আব্বা। আঞ্জুমানের ইমোশনাল কথায় না চাইতেও রাজি হয় নিঝুম। আচ্ছা খাচ্ছি। নিঝুম সোফায় বসে, ভাতের প্লেট হাতে তুলে নেয়। আঞ্জুমান প্লেট কেড়ে নেন। নিঝুম মায়ের দিকে তাকায়। আঞ্জুমান নিঝুমের পাশে বসে, তারপর ভাত মাখিয়ে ছেলের মুখে তুলে দেন। নিঝুম হেসে খেতে খেতে বলে, অনেকদিন পর তোমার হাতে খাচ্ছি, নিজের হাতে খেতে ভালো লাগে না? আরও 1 লোকমা তুলে দেন ছেলের মুখে। নিঝুম খেতে খেতে বলে, আমার সব নিজের হাতে করতে ভালো লাগলেও ভাত খাওয়াটা ভালো লাগে না। বিয়ে করে নে, তাইলেই হয়। বউ 3 বেলা মুখে তুলে খাওয়াবে। নিঝুমের সরল স্বীকারোক্তি, করব। আঞ্জুমানের চোখ মার্বেলের মতো গোল গোল হয়ে যায়। নিঝুমকে যতবার বিয়ের কথা বলেছেন, নিঝুম উপেক্ষা করে গেছে, আর আজ সাথে সাথে বলে বিয়ে করবে। নিঝুম মায়ের চোখের দিকে তাকায়, বলে, কি খাইয়ে দাও? আঞ্জুমান কণ্ঠে কৌতূহল নিয়ে প্রশ্ন করেন, তোর কি হইছে আব্বা? নিঝুম যেন ভারী অবাক হয়, কি হবে? এক কথাইতে বিয়ের জন্য রাজি হয়ে গেলি যে? নিঝুম হেসে মাথা নত করে, নিজের চুল টানে কয়েকবার, মায়ের দিকে তাকায়। আঞ্জুমান ভ্রু উঁচিয়ে প্রশ্ন করেন। নিঝুমের মুখে লজ্জার আভা ফুটে ওঠে, আর চোখে একবার ঘুমন্ত তিতলিকে দেখে মায়ের চোখে চোখ রাখে। তারপর বলল, প্রেমে পড়ে মানুষ বিয়ের জন্যই। আঞ্জুমানের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। কে সে? উৎসুক আঞ্জুমান। নিঝুম চোখের ইশারায় বিছানায় তাকায়। আঞ্জুমান বিস্ময় কিংকর্তব্য বিমূঢ়। বিস্ময় কাটিয়ে উঠতে পারছেন না। তার পছন্দের মেয়ে, ছেলেরও পছন্দ। আঞ্জুমানের কয়েক মুহূর্ত লাগে বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে। তারপর ভাতের প্লেট রেখে ছেলের কপাল চুমায় চুমায় ভরিয়ে দেন। মায়ের কাণ্ডে নিঝুম হতবাক। আঞ্জুমান আধা খাওয়া ভাতের প্লেট নিয়ে বেরিয়ে যান রুম থেকে। নিঝুম পিছন ডাকে, কই যাচ্ছ আম্মু? আমার পেট ভরেনি তো। কিন্তু কে শুনে কার কথা? উত্তেজনায় আঞ্জুমান আগে স্বামীর কাছে আসেন। আলতাফ চৌধুরীর শরীরটা ভালো না, তাই মসজিদে যাননি। ঘরে নামাজ পড়ে সবেমাত্র শুয়েছেন, তখনই স্ত্রীর হামলা, ধাক্কিয়ে তুলে শোয়া থেকে। আলতাফ চৌধুরী উঠে বসেন। উত্তেজিত আঞ্জুমান নিঃশ্বাস নিতে নিতে বলেন, তোমার ছেলে নাকি তিতলিকে পছন্দ করে, বিয়ের জন্য রাজি হইছে। কোন পোলায়? আলতাফ চৌধুরী বিরক্তিকর কণ্ঠ, কোন পোলা মানে? নির্ঝনের তো বিয়ে ঠিক, 2 দিন পর বিয়ে, তো আর কোন পোলা বাকি? ঝাঁঝালো স্বর মিসেস আঞ্জুমানের। আলতাফ বিরক্তিতে চোখ বুজে বলেন, ওই তো নিঝু। আলতাফ চৌধুরীর মনে নিঝুম নামটা আসতে তিনি থমকান। বেডসাইড টেবিল থেকে চশমাটা নিয়ে চোখে পড়েন। স্ত্রীর দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলেন, নিঝুম আর তিতলি? আঞ্জুমান হেসে মাথা নাড়ান। আলতাফ চৌধুরী জোরে প্রশান্তির নিঃশ্বাস নিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, বোম্বাই মরিচকে সহ্য করতে হবে না। আঞ্জুমান চোখা চোখে তাকান, প্রশ্ন করেন, বোম্বাই মরিচকে? আর কে? নিশা।
তাচ্ছিল্যস্বর আলতাফ চৌধুরীর। আঞ্জুমান জোরে হেসে ওঠেন। নিঝুম কম হলেও 500 ছবি তুলেছে ঘুমন্ত তিতলির। তারপর ফোন চার্জে দিয়ে তিতলির মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় ডাকে, তিতলি, তিতলি, ওঠো, তিতলি। তিতলি হালকা হালকা নড়ে, ঘুমের মাঝে ঠোঁট নাড়ায়। কিছু একটা বলছে, তবে কি বলছে স্পষ্ট নয়। অনেক ডাকাডাকির পরও যখন উঠছে না, তখন নিঝুম তিতলিকে পাঁজা কোলে তুলে নেয়, সোফা এনে বসিয়ে দেয়। তবুও চোখ খোলেনি তিতলি। সারা রাত না ঘুমানোর কুফল একেই বলে। নিঝুম তিতলির একদম সামনে এসে বসে, তারপর দুগালে আস্তে করে দুটো থাপ্পড় দেয়। এবার তিতলির নিভু নিভু চোখ খুলে নিঝুমকে দেখে চমকে উঠে। চোখ ঘুরিয়ে রুমটা দেখে সীমাহীন আশ্চর্য হয়ে প্রশ্ন করে, এইটা আপনার রুম না? মনে হয়। হেসে জবাব দেয় নিঝুম। তিতলি ইতস্তত করে ওড়না ঠিক করে বলে, ট্রেন থেকে নেমে একটা সিএনজিতে উঠি। তারপর কি হলো? নিঝুম ভাতের প্লেট নিয়ে বলল, তারপর তুমি ঘুমিয়ে পড়ো, আর আমি কোলে করে আমার রুমে নিয়ে আসি। তিতলির চোখ কপালে উঠে গেল। মিনমিনে গলায় বলে, সরি। সরি? সরি কেন? আমার জন্য আপনাকে এত কষ্ট করতে হলো যে? জবাবে নিঝুম হাসে। তিতলি নিঝুমের দিকে তাকায়। টোল পড়া হাসিটা চোখে পড়ে। নিঝুম ভাত মাখিয়ে বলল, হা করো। নিঝুমের কথাতে তিতলির ভাবনা সুতো ছিঁড়ল। তবে সে হক চকিয়ে যায়। নিঝুম খাইয়ে দিতে চাইছে সত্যি, নাকি সে স্বপ্ন দেখছে? নিঝুম বলে, কি হলো? হা করতে বলছি। নিঝুমের ডাকে আবারও তিতলির ভাবনায় ছেদ ঘটে। সে হাঁ করে। নিঝুম তিতলির মুখে খাবার দিতে গেলে অর্ধেকই পড়ে যায়। তিতলির সেসবে খেয়াল নেই। সে দৃষ্টি নিঝুমের দিকে তাক করে রেখেছে। সবকিছু কেমন স্বপ্ন মনে হচ্ছে। তিতলিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে নিঝুম ঠোঁট কামড়ে হাসে। তিতলি হৃৎপিণ্ড কেঁপে ওঠে। ভাত মুখ ভর্তি, অথচ গিলছেও না, কামড়াচ্ছেও না। বয়স 16-20 অবধি বয়সটা মেয়েদের জন্য সর্বনাশা বয়স। এই বয়সের প্রেমে তারা আজীবন পড়ে। যার প্রেমে পড়ে তার উপস্থিতি সময়টাকে অসাধারণের চেয়ে অসাধারণ করে তোলে, বিষাক্ত সময়কেও করে তোলে রোমাঞ্চকর। আর সেখানে তিতলির স্বপ্নের পুরুষ সব সময় পাশে, শুধু পাশে না, তার চেয়েও বেশি কিছু দিয়ে যাচ্ছে। তিতলির অবস্থা খুবই করুণ। পা থরথর করে যেন কাঁপছে। খাওয়া শেষে তিতলি কামিজের ওপর দেখে ঝোল মাখা অনেক ভাত, অর্ধেক ভাতই জামার ওপর। নিঝুম খাওয়া শেষ করেই বেরিয়ে গেছে, কই গিয়েছে বলে যায়নি। তিতলি শান্তভাবে উঠে দাঁড়ায়, কামিজ থেকে ঝেড়ে সব ভাত প্লেটে রাখে। সে ঘোরের মধ্যে আছে। নিঝুমের এত বাড়াবাড়ি কেন? তাহলে কি সত্যি নিঝুম তাকে অন্য চোখে দেখে, তাকে ভালোবাসে? এর মধ্যে নিঝুম আসে। তিতলি বলে, তোমার জামা আনতে গিয়েছিলাম তোমার রুমে, গিয়ে মনে হলো বাড়ি থেকে আনা কাপড়ের ব্যাগটা তো আমার রুমেই আছে, যাও চেঞ্জ করে আসো। তিতলি কাপড় চেঞ্জ করে আসে। নিঝুম একবার তিতলিকে আগা গোড়া দেখে নেয়, তারপর বলল, সরি, কখনো কাউকে খাইয়ে দিইনি তো, তাই। তাহলে আজ খাইয়ে দিলেন কেন? তিতলি নিঝুমের চোখে চোখ রেখে প্রশ্ন করল। নিঝুম তিতলির চোখে অনেকক্ষণ তাকিয়ে থাকে। সে নিজেও জানে না কেন এমন করল সে। ভালোবাসা থেকেই বোধহয় এমন হয়েছে। নিঝুম চোখ সরিয়ে নেয়, দরজা বন্ধ করে বাতি বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ে। তিতলি ঠায় দাঁড়িয়ে আছে। চলে যাবে নাকি আবার প্রশ্ন করবে? ঘরে নিভু নিভু আলো। যে আলোটা আসছে সেটা সকালের হালকা আলো। জানালা বারান্দার সাদা পর্দা ভেদ করে রুমের ভেতরে ঢুকছে। নিঝুম উপুর হয়ে কয়েকক্ষণ শুয়ে থাকে। মনে মনে তিতলিকে কাছে টেনে নেওয়ার সাহস জোগায়। খুব নার্ভাস ফিল করছে সে। তারপর আধা শোয়া হয়ে বসে, নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলে, এখানে আসো তিতলি। নিঝুমের ডাকে বিছানার সামনে এসে দাঁড়ায়, বলে, আসছি। ঘুমাবে না? তো ঘুমাচ্ছ না কেন? দরজা তো লাগিয়ে দিয়েছেন। আমার রুমে সমস্যা কি? আর বাড়ির সবাই ঘুমে, কেউ দেখতে আসবে না। তুমি আমার নাকি তোমার রুমে? আপনার বিছানায় আমি ঘুমোলে তো আপনি সোফায় চলে যাবেন, আর এতে তো আপনার কষ্ট হবে। কে বলছে আমি সোফায় যাব? তো কি আমি সোফায়? আমি বলছি। তিতলি কিছু বুঝতে না পেরে মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকে। নিঝুম হাঁসফাঁস করে। এখন সে যে কথাটি বলতে চাইছে সেটি বলতে গিয়ে গলায় কিছু আটকে যাচ্ছে মনে হচ্ছে। মিনিট দুয়েক নিজেকে প্রস্তুত করে বলে, আমার বুকে ঘুমালে কি খুব সমস্যা হবে? নিঝুমের গভীর কণ্ঠ। দ্বিধা ছাড়া সে সহজভাবে বলেছে কথাটি। তিতলির বুকে যেন কিছু একটা ধসে পড়ে। হাড়ে হাড়ে শিরশিরানি, মাথা ঘুরিয়ে পড়ার উপক্রম। মনে হচ্ছে রুমটা ভন ভন করে ঘুরছে। হবে সমস্যা? আবারও নিঝুমের প্রশ্ন। তিতলি বাধ্যর মতো নিঝুমের বুকে এসে শুয়ে পড়ে। সে চেয়েছে রুম থেকে বেরিয়ে যেতে,
কিন্তু একটা অদৃশ্য শক্তি নিয়ে এসেছে টেনে। তিতলি আলগা আলগা হয়ে বুকে মাথা রাখে। নিঝুম 2 হাতে বুকের সাথে চেপে ধরে তিতলিকে। চোখ বুজে দুজনই দুজনের বুকের ধুকধুকানি শুনতে পাচ্ছে এবং এবং দুজনই ততক্ষণে জেনে গেছে দুজন দুজনকে ভালোবাসে। যে অদৃশ্য শক্তি নিঝুমের মনের কথা বের করে এনেছে, যে অদৃশ্য শক্তি তিতলিকে বুকে টেনে এনেছে, সেই অদৃশ্য শক্তি দুজনকে জানিয়ে দিয়েছে, বুঝেছিস ব্যাপারটা? মানুষটি তোকে খুব ভালোবাসে। শোন, কান পেতে শোন, বুকের ভেতর তোর নাম। নিঝুম বিড়বিড় করে বলে, তোমায় ছাড়া শূন্য ভুবন ঠিক মহাকাশের মতো। তিতলি কাঁপতে থাকে। সে ভাবতে পারেনি নিঝুম তাকে এত জলদি ভালোবেসে ফেলবে। নিঝুম গাঢ় কণ্ঠে প্রশ্ন করে, যেদিন প্রথম জড়িয়ে ধরেছিলে সেদিন কিছু দেখে ভয় পাওনি তাই না? তিতলি মাথা নাড়ায়। অনেকক্ষণ কেটে যায়। তিতলির বুকে হুট করে হারানোর ভয় বাসা বাঁধে। নিশার কথা মনে পড়ে। সে নিঝুমকে খামচে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। নিঝুম নিশ্চুপ। সে যেন বুঝে গেছে তিতলির কান্নার কারণ। তিতলির মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, কেঁদো না, কিছু হবে না। তিতলি আরো শক্ত করে জড়িয়ে ধরে। এমনভাবে জড়িয়ে ধরার অধিকার কিভাবে পেয়ে গেল সে? তিতলি ভেবে কুল পাচ্ছে না। নিস্তব্ধতায় কেটে যায় 15 মিনিট। আচমকা তিতলি লজ্জায় উঠে পড়ে। ব্যস্ত পায়ে দরজার সামনে এসে দাঁড়ায়। লম্বা করে নিঃশ্বাস ফেলে দরজা খুলে বেরিয়ে যায়। নিঝুম শান্তভাবে ব্যাপারটা দেখে। তিতলি চলে যেতেই ঠোঁট কামড়ে হাসে। তিতলি যেই জায়গাটা ছিল সেখানে চিত হয়ে শুয়ে পড়ে। তিতলি রুমে এসে ফ্লোরে বসে ধপ করে, কি যে হচ্ছে! তারপরই শটান হয়ে শুয়ে পড়ে ফ্লোরে। চোখ রাখে শূন্যে। অনুভূতিগুলো গভীরভাবে ভেবে অনুভব করছে আবারও। একটু পর উঠে দাঁড়ায়। রুমে পায়চারি করতে থাকে। ঠোঁটে হাসি। ইচ্ছে হচ্ছে তার খুশির ঠেলায় দেয়ালে মাথা ঠুকে রক্তাক্ত হয়ে যেতে। মানুষ কষ্টে এমন ভাবে, আর সে খুশিতে। তিতলি 2 হাতে মুখ ঢেকে ফিক করে হেসে ওঠে। পরেই আফসোস করে ওঠে, ধুর, কেন চলে আসলাম। দরজা খুলে দেখে কেউ উঠেছে নাকি। না চাইতেও ছাদের দিকে চলে আসে। আবার নিজের রুমে ফেরত আসে। বিছানায় উপুর হয়ে শুয়ে চোখ বুঝে। ঘণ্টাখানেক যাবৎ তিতলি রুমে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছে। ছটফট করছে। দুপুরে কিছু খেলো না। হুট করে বিছানায় শুয়ে পড়ে। বালিশে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল। 2 ঘন্টা ধরে নিশা আর নিঝুম একসাথে। তিতলি কোনো মতেই নিশার সাথে নিঝুমকে দেখার ক্ষমতা পাচ্ছে না। নিশা তো নিঝুমের প্রথম ভালোবাসা। সে শুনেছে প্রথম ভালোবাসা কেউ ভুলতে পারে না। নিশার জিম্মায় না নিঝুম চলে যায়। নিঝুমের প্রথম প্রেম নিশা হওয়াতে তিতলির ভয় হচ্ছে খুব। সে জানে নিঝুম তাকে ভালোবাসে। তবুও তখন তার কি হবে? তিতলি কুটটা হাহাকার করে ওঠে। নিঝুম বারান্দায় গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। পাশে নিশা। নিঝুমের চোখ মুখ শক্ত। এতক্ষণ ধরে তাকে আটকিয়ে রেখেছে। কি বলবে সরাসরি বলছেও না। নিশা কথা বলার সাহস পাচ্ছে না। এই নিঝুম যেন তার প্রথম দেখা। নিঝুমই শুরু করে, কি জন্য এখানে এনেছ? বাড়ির সবাই কি ভাবছে? খিটখিট করে বলে উঠল সে। নিঝুমের ব্যবহার দেখে নিশার চোখ কপালে উঠল। বলল, এই কি ব্যবহার তোমার নিঝুম? নিঝুম বুক ভরে নিঃশ্বাস নেয়। সে চাচ্ছে না রাগারাগি করার, কিন্তু হয়ে যাচ্ছে। কখনোই এমন রাগী প্রকাশভঙ্গি ছিল না তার। অথচ নিশাকে সহ্য করা যাচ্ছে না। নিঝুম একটু নিফল। বলল, সরি নিশা। বলো, কেন এখানে ডেকেছো? গতকাল সারাদিন কল দিলাম, ধরলেন আছে। এটা বলতে ডেকেছো? আরও আছে। আগে এটা বলো, ফোন সাইলেন্ট ছিল? তোমার মনে হয়নি আমি কল দিতে পারি? না। নিঝুম জবাব দিল কটমট করে। নিশার চোখে মুখে অপমানিত ভাব ফুটে ওঠে। তার নিজেরও রাগ হচ্ছে, কিন্তু নিঝুমকে হাতে রাখতে হলে রাগারাগি ঠিক হবে না। তুমি কি আমার উপর বিরক্ত? অবশ্যই। সেটা তুমি বুঝতে পারছো না। আমি তোমাকে নিতে পারছি না। সে মতামত জানালো দৃঢ়ভাবে। সেদিন যে মেনে নিলে। সরাসরি বলিনি, যা ইঙ্গিত দিয়েছি ভুল করেছি। নিঝুম চোখ সরিয়ে বাইরে তাকায়। নিশা ডান পাশের সোফায় বসে পড়ে। তারপর হাত দিয়ে মুখ ঢেকে ফুঁফিয়ে কেঁদে উঠল। নিঝুমের মায়া হলো। সে কখনো তার শত্রুর সাথেও এমন ব্যবহার করেনি। নিশা এখন সত্যি হয়তো ভালোবাসে, আর ভালোবাসার মানুষের বাজে ব্যবহার কেনই নিতে পারে না। নিঝুম নিজেকে ঠান্ডা করে নিশার কাছে এগিয়ে আসে। তারপর বলল, সরি নিশা, আমার হুটহাট কেন এত রাগ হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না। তোমাকে এতটা হার্ট করতে চাইনি, কিন্তু আমার কাছে না ফিরে আসলেই বোধহয় ভালো হতো। আমাকে তুমি পাবে না কখনো, এটা সম্ভব না। আমার কোনো টান নেই তোমার প্রতি, কোনো ভালো লাগা নেই। যেটা এখন হচ্ছে সেটা সম্ভবত করো না। আমার কথাগুলো সহজভাবে নিলে তোমারই লাভ। এভাবে আমার আশায় থেকো না। ভালোবাসলেই সবাইকে পাওয়া যায় না, যারা পায় তারা ভাগ্যবান। নিঝুমের অকপট স্বীকারোক্তিতে নিশা ভারী আশ্চর্য হয়। কি বলছে? কোনো টান নেই, ভালো লাগা নেই? 2 বছর আগে এই ছেলে কত পাগল ছিল তার জন্যে। নিশা দুর্বোধ্য হাসল, বলল, এটা বুঝে আমার শাস্তি? নিঝুম ভারী অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিসের শাস্তি?
তোমাকে ছেড়ে যাওয়ার। নিঝুম তাচ্ছিল্য হেসে বাম পাশের সোফায় গিয়ে বসে। তারপর নিশার চোখে চোখ হেঁকে বলল, তুমি বরং তাই ভেবে নাও। নিশা নিষ্প্লকভাবে নিঝুমের দিকে তাকিয়ে থাকে। এ কোন নিঝুম? নিঝুম চোখ সরিয়ে নেয়। নিশা আরও অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর প্রশ্ন করে, কাউকে ভালোবাসো? হ্যাঁ, বাসি, খুব ভালোবাসি। নিঝুমের কণ্ঠে স্নিগ্ধতা। তাচ্ছিল্য কণ্ঠে নিশা বলল, এই মেয়ে কখনো ছেড়ে গেলে 2 বছর পর আবার ভুলে যাবে, তাই তো? নিঝুমের যদিও রাগ হয়, তবুও কষ্টের রাগটা চেপে সহজ গলায় বলল, সে তোমার মতো না নিশা, সে ভুলার মতো না, সে নেশার চেয়েও নেশাতর, যে নেশা ছাড়ানো অসম্ভব, আর আমি সেই নেশায় আসক্ত। এতই গুণ তার, দেখাবে না অন্যদিন? আজ নয় কেন? নিঝুম নিশ্চুপ। আমি তোমায় ভালোবাসি নিঝুম। নিশা উঠে এসে নিঝুমের পা জড়িয়ে ধরে, ভারী করুণভাবে বলল, প্লিজ আমায় কুড়িয়ে নাও, আমি তোমায় খুব ভালোবাসি, তুমিও আমার নেশা, কিভাবে ভুলবো তোমায়? নিঝুম সদয় হও আমার প্রতি, প্লিজ। নিশার এমন কাণ্ডে নিঝুম সচকিত। নিশাকে ছাড়াতে গিয়েও পারছে না, ঝাপটে পা ধরে রেখেছে। নিঝুম কি করবে ভেবে পাচ্ছে না। তিতলিকে ছাড়ার কথা তো ভাবতেই পারবে না, তার উপর এই মেয়েকে বোঝানোর কোনো যুক্তি পাচ্ছে না। সে তো ভালোবেসেই ফিরে এসেছে। নিঝুম পড়ে মহাচিন্তায়। নিশাকে ছাড়ানোর জন্য আশ্বাস দিল, ছাড়ো পা, যা তোমার পাওনা তা সৎ হলে তুমি অবশ্যই পাবে। নিশা নিঝুমের কথাই চোখ হয়ে যায়। তার চাওয়া তো সৎ নয়, তার মানে কি নিঝুম তার কবজায় আসবে না? নিশা নিঝুমের পা ছেড়ে উঠে দাঁড়ায়, চোখের জল মুছে বলে, নিঝুম, আমার তোমাকেই চাই। নিঝুম আদেশ স্বরে বলে, নিশা নিচে যাও, সবাই আনন্দ করছে, তুমিও করো গিয়ে, আমাকে একটু একা থাকতে দাও। নিশা কিছু একটা বলতে গিয়েও চেপে যায়। তিতলির দম বন্ধ হয়ে আসছিল রুমে, আর থাকতে পারেনি সে। ওড়নাটা শরীরে ভালো করে টেনে নেয়, তারপর নিঝুমের রুমের সামনে এসে দাঁড়ায়। নক না করে নিঝুমের রুমে ঢোকার সাহস পাচ্ছে না। আচ্ছা, ভালোবাসি বলাটাই কি সব? তিতলি 7-5 ভেবে নক না করেই রুমে ঢুকে পড়ে। তখনই নিশাও রুম থেকে বের হচ্ছিল। দুজন মুখোমুখি হয়। কোথায় যাচ্ছ? নিশার এমন চড়া গলা শুনে তিতলি চমকায়। নিঝুম ভাইয়া। ভাইয়া বলতে গিয়ে তোতলাচ্ছ কেন? নিশার কণ্ঠে বিরক্তি। তিতলি নিশ্চুপ। নিশার হুঙ্কার, এখনো কারো সাথে দেখা করবে না, একা থাকবে, যাও তুমি। নিশার কথায় তিতলি ব্যথিত হয়, চোখের কোণে জল জমে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? নিশার চড়া গলা শুনে নিঝুম এগিয়ে আসে। তিতলিকে দেখে অবাক হয়, কাছে এসে বলে, কি হয়েছে? নিশা আদুরে কণ্ঠে বলে, বেবি, তুমি একা থাকতে চাও বললে না, তাই আমি ওকে বলছিলাম এখন যাতে তোমাকে বিরক্ত না করে। আমি আসি। তিতলি কাঁপা গলায় কথাটি বলে চলে যেতে নেয়। তখনই নিঝুমের ডাক, পাকনামি করতে কে বলেছে তিতলি? আমি বলেছি চলে যেতে। তিতলি ঘুরে দাঁড়ায়, শান্ত স্বরে বলে, উনি যে বললেন রুমটা আমার না ওর। তিতলি নিশ্চুপ। নিশা বলে, তুমি না একা থাকতে চেয়েছ, এই তুমি যাও তো। নিঝুম কঠিন স্বরে নিশাকে বলে, তুমি কার সাথে কি আচরণ করছো বুঝতে পারছো না, যাও নিচে যাও। নিশা তিতলির উপর রাগান্বিত হয় বড্ড, সেই সাথে অবাকও। গড গড আওয়াজ করে বের হয়ে যায় রুম থেকে, একবার পিছন ফিরে তাকায়। নিঝুম সেই দৃষ্টি দেখে চিন্তায় পড়ে যায়। এই দৃষ্টিতে ভালোবাসা থাকতে পারে না। কি উদ্দেশ্য নিশার? তিতলি মাথা নত করে দাঁড়িয়ে আছে, সে কাঁদছে, সেটা নিঝুম বুঝতে পারে। আর এটাও বোঝে কেন কাঁদছে। কিছু না বলে পাঁজা কোলা করে নেয়, ব্যালকনির সোফায় এনে বসিয়ে দেয়। তিতলির সামনের সোফায় সে বসে। তিতলি নতজানু হয়ে ফোপাচ্ছে। নিঝুম হেসে তিতলিকে বলে, এরকমভাবেই জেলাস হয়ে আজীবন কেঁদো। নিঝুমের কথা শুনে তিতলি নিঝুমের দিকে তাকায়, এরপর ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলে। নিঝুম অবাক হয়ে যায়। তিতলির সামনে হাঁটু গেড়ে বসে বলে, কাঁদতে বলছি বলে জোরে কাঁদবে নাকি? কেউ শুনলে কি ভাববে? তিতলি আওয়াজ কমিয়ে হেঁচকি তোলা কান্নায় ভেঙে পড়ে। নিঝুম দুহাতে তিতলিকে জড়িয়ে ধরে। কিছু বলতে যাবে, তখনই সেন্টার টেবিলে থাকা ফোন থেকে টুংটাং আওয়াজ আসে। নিঝুম ঘুরে তাকায়, নিশার ফোন। নিঝুম কৌতূহল নিয়ে এগিয়ে আসে, ফোনটা হাতে নেয়। সেই মুহূর্তে আরেকটা টেক্সট আসে। ফোনের স্ক্রিনে 2 লাইনের মেসেজটা স্পষ্ট হয়ে ওঠে। না চাইতেও নিঝুম একবার পড়ে ফেলে। রিনি নামে আইডি থেকে মেসেজটা এসেছে। নিঝুমের নামটা চেনা মনে হয়। কয়েক সেকেন্ড ভাবার পর মনে পড়ে নিশার বেস্ট ফ্রেন্ডের নাম রিনি ছিল। মেসেজটা এমন ছিল, পটাইতে পারছিস নিঝুমকে? ও ছাড়া কিন্তু তোর আর গতি নেই, যেভাবেই পারিস পটা। মেসেজটা পড়ে নিঝুমের আগ্রহ জাগে পুরো কনভারসেশন পড়ার। নিশার উদ্দেশ্য জানা যেতে পারে হয়তো। আর কেনই বা বলল নিশার আর গতি নেই। নিঝুম সোফায় বসে, কিন্তু বিপদে পড়ে পাসওয়ার্ড নিয়ে।
ফোনে কি পাসওয়ার্ড দিচ্ছে নিশা তা আল্লাহ তাআলা জানেন আর নিশা, কিন্তু নিশাকে বললে তো কখনোই পাসওয়ার্ড দিবে না। পাসওয়ার্ড দিলেও মেসেঞ্জারের এই কনভারসেশন রাখবে বলে মনে হচ্ছে না। নিঝুম আন্দাজে কয়েকটা পাসওয়ার্ড ট্রাই করে, কিন্তু লাভ হচ্ছে না। ততক্ষণে তিতলি এসে পাশে দাঁড়ায়, শান্ত স্বরে জিজ্ঞাসা করে, এমন অস্থির দেখাচ্ছে কেন আপনাকে? এটা নিশার ফোন, এই ফোনের পাসওয়ার্ড জরুরি, কিন্তু পাসওয়ার্ড জানি না। নিঝুমের কণ্ঠ অস্থির বড্ড। তিতলি কিছু একটা ভেবে বলল, উনি তো আপনাকে পছন্দ করে, হয়তো আপনার নামে পাসওয়ার্ড। তিতলির কথা যুক্তিসঙ্গত মনে হয়। যেহেতু তার কাছে নিশা ফিরতে চাইছে, তাহলে 2 বছর আগের পাসওয়ার্ড ফোনে আবার দিতেই পারে। তাকে দুর্বল করার জন্য হলেও নিঝুম তার এবং নিশার নামে একবার চেষ্টা করে। সৌভাগ্যবশত কাজ করে। নিঝুম দ্রুত মেসেঞ্জারে ঢোকে, তারপর অন করে রিনি আর নিশার কনভারসেশন, কিন্তু বেশিরভাগই ভয়েস কলের। নিঝুম স্ক্রোল করে আরেকটু উপরে ওঠে, দেখে নিশা, আমার আর আমেরিকা থাকা পসিবল নয়। রিনি, কেন? ফুহাদ সব জেনে গেছে। রিনি, কি জেনে গেছে? কলে বলি? রিনি, কোর্সে আছি, চ্যাটে বল। নিশা, আরও দুজনের সাথে যে আমার একটা ক্লোজ সম্পর্ক ছিল সেটাও জেনে গেছে। 2 দিন ধরে খুব মারধর করে, খুন করার হুমকি দিয়েছে। বুঝতে পারছিস কেমন অবস্থায় আছি আমি? রিনি, বলেছিলাম তোরে টাকার জন্য আর কোনো পোলা ধরিস না, ফুহাদেরই অনেক টাকা আছে। ধরলি তো, এখন ভোজ। নিশা, ওই 2 জন এত বড় বিজনেস আর ফুহাদ জব করে অন্যের অফিসে। যখন প্রপোজ করলো মাথা ঠিক রাখতে পারিনি, প্লিজ বাঁচা এখন। রিনি, আমি কি করে বাঁচাবো? নিশা, বুদ্ধি তো দে প্লিজ। রিনি, ফুহাদ ভাই তোরে কোনোভাবেই মেনে নিবে না। নিশা, কখনোই না, ও অলরেডি অন্য মেয়ে খুঁজে নিছে। রিনি, আঙ্কেলের কাছে আয়। নিশা, ড্যাড না করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া জানে আমি হাজব্যান্ডের বাড়িতে। এখন হুট করে চলে গেলে অনেক দিন থাকলে অনেকে অনেক কথা ছড়াবে, তাই বাবা চায় না তার বাড়ি ফিরি। রিনি, তুই বরং দেশে চলে আয় নিঝুমের কাছে। নিশা, ওর কি আছে যে ওর কাছে যাব? রিনি, হার্টের ডক্টর নিঝুম, ওর টাকার অভাব নেই। তুই কোনো মতে জাস্ট ওরে পোটা, একমাত্র এখানেই ভালো থাকবি। পরে এর চেয়ে বেস্ট কেউ পেলে চলে যাইস, আপাতত ওর কাছে আশ্রয় নে। নিশা, দারুণ আইডিয়া, তাই করতে হবে দেখছি। কয়েক মাসের জন্য ওরেই ইউজ করতে হবে। রিনি, নিঝুম এত হ্যান্ডসাম, আমি হলে সারা জীবনের জন্য রেখে দিতাম। নিশা, হ্যান্ডসাম দিয়ে কি হবে, টাকাই সব। রিনি, শোন, নিঝুম আর পড়তে পারেনি, ওর মাথার রগ দপদপ করছে রাগে। তিতলিকে উপেক্ষা করে প্রচণ্ড আক্রোশে বেরিয়ে আসে রুম থেকে। তিতলি নিঝুমের এই যুগ দেখে ভরকে যায়, সেও আসে পিছন পিছন। নিশা সোফায় বসে সবার সাথে আড্ডা দিচ্ছিল। দেখে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না। সালোয়ার কামিজ পরা, দেখতে ভদ্রমেয়ে মনে হচ্ছে। নির্জনের ফ্রেন্ডরা এসেছে। এছাড়া নানা আত্মীয় তো রয়েছেই। সবার সামনে নিঝুম নিশাকে টেনে তুলে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। উপস্থিত সবাই সীমা ছাড়া চমকায়। নিশা গালে হাত দিয়ে নিঝুমের দিকে তাকায়, চিৎকার করে উঠে, নিঝুম! নিঝুম চোখ কোটমোট করে বিড়বিড় করল, প্রস্টিটিউট! অপমানে, ক্রোধে, আক্রোশে নিশার চোখ মুখ লাল হয়ে পড়ে। তাকে পতিতা বলছে? চিৎকারে সে ফেটে পড়ে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ নিঝুম! নিশা নিঝুমের চিৎকারে চারপাশ বিকট আকার। নির্জন এগিয়ে আসে, নিঝুমের কাঁধে হাত রাখে, প্রশ্ন করে, কি হয়েছে ভাই? নিশার দিকে ঘৃণিত চোখ নিয়ে তাকায়, তারপর চোখ সরিয়ে আবার প্রশ্ন করে, এই মেয়ে কি করেছে আবার? নিঝুম নিশার ফোন নির্জনের হাতে দিতে গেলেই নিশা চিৎকার করে ওঠে, আমার ফোন কোন সাহসে হাতে নিয়েছো নিঝুম? আবার তোমার ভাইকে দিচ্ছ? নিঝুম চোখ দুটো বড় করে বলল, চুপ! ফোনের পাসওয়ার্ড খুলে নির্জনের হাতে দেয় নিঝুম। নির্জন রিনি আর নিশা কনভারসেশন পড়তে থাকে। নিশা প্রচুর ঘামছে, ফোনে অনেক সিক্রেট ব্যাপার আছে। নতুন আরেকটা ফোন কিনে আজই সব ট্রান্সফার করার কথা ভেবেছিল। কোনটা নিঝুম দেখেছে সেটা বুঝতে পারছে না। উপস্থিত সবার চোখে মুখে কৌতূহল। নিশার বুক ধুকধুক করছে। নিঝুম এত রাগ সে জীবনেও দেখেনি, আর সেখানে নির্জনের রাগ। নিশা ভাবতে পারছে না আর। দ্রুত হেঁটে নির্জনের কাছে আসে, কেড়ে নেয় ফোন। নির্জনের চোখ লাল হয়ে গেছে ততক্ষণে, পড়ে ফেলেছে নিঝুমের চেয়েও বেশি অংশ। নিশাকে কাছে পেয়ে আরেক গালে নির্জন থাপ্পড় বসিয়ে দেয়। নিঝুম, মাহফুজ আরও 2জন নির্জনকে আটকে ধরে। নির্জন অনবরত বিশ্রী গালাগাল করে যাচ্ছে। নিশা স্তব্ধ, ফোনে তাকিয়ে দেখে রিনি আর ওর কনভারসেশন। বিড়বিড় করে, ও মাই গড! নিঝুম কখনো কারো ফোনে হাত দেয় না, তাই পাসওয়ার্ড আগেরটাই দিয়েছিল। ভেবেছিল আজ বাসায় অনেক মানুষ থাকবে, ফোন কারো হাতে পড়বে না। কিন্তু সর্বনাশ হয়েই গেল, একদম নিঝুমের হাতে। উপস্থিত সবাই তখনও দর্শক, তারা শুধু দেখছে কি হচ্ছে, কিন্তু কেন হচ্ছে বোঝা মুশকিল। নির্জন রাগে কটমট করে চিৎকার করে বলে, নষ্টা মেয়ে বাড়ি থেকে বের হইতাছে না কেন? আম্মু বের করো ওরে, নয়তো এখানেই খুন করে দেব আমি। কত বড় খেলবাজ! নিশাকে ধরতে পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে এমন অবস্থা। নিঝুম আটকে রেখেছে নির্জনকে।
নির্জন রাগ কন্ট্রোল করতে পারে না। এই রাগের জন্য জেলেও থেকেছে 3 মাস। নির্জন বন্দি বাঘের মতো ছোটাছুটি করতে থাকে নিশাকে ধরার জন্য। নিশার পা স্তব্ধ, কি করবে বুঝতে পারছে না। পালাতে হবেই, নির্জনের হাতে পড়লে রক্ষে নেই। নিশা দ্রুত পায়ে বেরিয়ে যায়। নিঝুম মৌনতাকে বলে, মৌন, পানি নিয়ে আয়। মৌনতা দৌড়ে পানি আনতে যায়। তার ভাইয়েরা কেন এমন করলো বুঝতে পারছে না। কি ছিল ফোনে? ড্রয়িং রুমে সবাই বসে আছে। নির্জন রাগী স্বরে নিঝুমকে বলে, তোর কি রাগ নাই? তুই ওই নষ্টারে এক থাপ্পড়ে কেমনে ছেড়ে দিলি? আমি হলে খুন করতাম। মেয়ে মানুষকে আমি মারি না, তারপরও রাগ সামলাতে পারিনি, একটা থাপ্পড় দিয়েছি। এই যে একটা দিতে পেরেছি, এতেই সবুর কর। নিঝুমের স্বর যথেষ্ট ঠান্ডা। নির্জন নিঝুমের এই ঠান্ডা স্বভাবটা নিতে পারে না। অভিমানী কণ্ঠে বলে, তোর সাথে যদি আর কথা বলি তারপর বলিস। নিঝুম হেসে নির্জনের পাশ ঘেঁষে বসে, তারপর বলল, আমার সাথে কথা না বলে থাকতে পারলে থাক। নির্জন শীতল দৃষ্টিতে চোখ মেলে নিঝুমের পানে তাকায়, তারপর চোখ সরিয়ে নেয়। নিঝুম নির্জনের কাঁধে হাত রাখে, অভিজ্ঞ গলায় বলে, নিশাকার মেয়ে জানিসই, এই যে 2 ভাই মেরেছি, এটা নিয়েই দেখিস কাহিনী হবে। যদি আরও কিছু আমি বা তুই করতি তাহলে কি হতো ভেবে দেখেছিস? আর যেভাবে রাগে লাফাছিলি, তুই তো ওরে মেরেই ফেলতি, তখন তোর জেলে যেতে হতো। তারপর রহির কি হতো? জবাবের আশায় নির্জনের মুখের দিকে তাকায় নিঝুম। নির্জন যেন বুঝতে পেরেছে। সোফা থেকে উঠে ডাইনিং টেবিল থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে পানি শেষ করে। এরপর দোতলায় উঠে যায়। আঞ্জুমান রয়ে শয়ে বলেন, কি খারাপ মেয়ে! এমন মেয়েও আছে দুনিয়াতে। আমার ছেলেটা কেমনে যে এমন একটা মেয়ের সাথে এতদিন সম্পর্কে ছিল? নির্জন, তুই আহাম্মক। নিঝুম ভারী অবাক হয়ে জিজ্ঞাসা করে, আহাম্মক কি আমাকে বললা? তোরেই বলছি। তুই আহাম্মক না, সাথে হাদারামও। গবেটো তুই। নিঝুম থ মেরে যায়। আহ্লাদ করে বলে, আম্মু, আমি কিন্তু বিয়ে করব না। করিস না বিয়ে, আমার কি? কথাটি বলে তিতলির দিকে তাকায় আঞ্জুমান। তারপর আবার ছেলের দিকে তাকিয়ে ঠাট্টা করে বলেন, দেখব কতদিন বিয়ে না করে থাকতে পারস। নিঝুম মায়ের রসিকতা বুঝতে পেরে হেসে ফেলে। তিতলি অপ্রস্তুত হয়ে পড়ে, এদিক ওদিক তাকায়, দৃষ্টি অস্থির রাখে। নিঝুম সবার সাথে আড্ডা দিচ্ছে, তিতলি সোফার চেয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে। মোহনা অনেকবার বলছে পাশে এসে বসতে, কিন্তু বসছে না। নিঝুম আশেপাশে থাকলে সে আর তার থাকে না, আর সেখানে এত পাশাপাশি বসা অসম্ভব। নিঝুম আড্ডার ফাঁকে হুট করে একবার তিতলির চোখে চোখ রাখে। তিতলি তখন হাঁ করে তাকিয়েছিল নিঝুমের দিকে। নিঝুম তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। তিতলি চমকায়, সেই সাথে লজ্জায় লাল হয়, চোখ সরিয়ে নেয়, ডান হাত ঘাড়ে রেখে এদিক ওদিক তাকায়। তিতলির পাগলামি দেখে নিঝুমের হাসি দীর্ঘ হয়। সামনে বসে থাকা ভাই ভাবি বোন নিঝুমের সেই হাসি খেয়াল করে। নিঝুমের দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকায়, দেখে তিতলি লজ্জায় হাঁসফাঁস করছে। তিতলি নিঝুমকে আবার দেখতে চোখ তোলে। ওমা, দেখে কয়েকটা চোখ তার দিকে তাক করা। তিতলির জান যাই অবস্থা। মাহফুজ হো হো করে হেসে উঠে। নিঝুমকে উদ্দেশ্য করে সুরেলা গলায় বলে, ও আচ্ছা, এই ব্যাপার। উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ে। নিঝুম থমকায়। এতক্ষণ সে হাঁ করে তিতলির দিকে তাকিয়েছিল, খেয়ালই করেনি কখন এরা তাকিয়েছে। লজ্জায় সেও নতজানু করে, এক হাতে মাথা চুলকায়, সেই সাথে গালে গর্ত ফুটানো হাসি। বাড়ির সামনে খোলা জায়গায় নির্জনের গায়ে হলুদ অনুষ্ঠিত হচ্ছে। নির্জনকে গোসল করানোর জন্য আলাদা স্টেজ বাঁধা হয়েছে। নির্জন গায়ে হলুদ করতে চায়নি, মায়ের জোরাজুরিতে হচ্ছে। নির্জনকে জোর করে লুঙ্গি পরানো হয়েছে, তবে লুঙ্গি পরার আগে শর্ত দিয়েছিল, নিঝুম লুঙ্গি পরলে তবে সে পরব, নয়তো পরবে না। এই খবর শুনে নিঝুম দরজা লাগিয়ে দিয়েছিল, তবুও সে লুঙ্গি পরবে না। অবশেষে সবার টানাটানিতে বাধ্য হয়ে লুঙ্গি পরে। বন্ধুরাও লুঙ্গি পরেছে, সেই সাথে স্যান্ডো গেঞ্জি। মৌনতা কই থেকে এতগুলি কালা চশমা নিয়ে আসে, সব ভাইদের হাতে তুলে দেয়। সবগুলো ছেলে কালা চশমা পরে। কালা চশমা, লুঙ্গি ড্যান্স, নাগিন ড্যান্সে মেতে ওঠে। তবে নিঝুম নাচেনি। নিজের চশমা পরে স্টেজের পাশের রাজকীয় চেয়ারে বসে আছে। মহিলারা হলুদ নিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, নির্জনকে গোসল করানোর জন্য। কিন্তু নির্জন নিজের বিয়েতেই সবার চেয়ে বেশি উড়াধুরা নেচেই যাচ্ছে, থামার লক্ষণই নেই। আশ্চর্য, প্রেমের বিয়ে বোধহয় এমনি। এর মধ্যে মেয়েরা আসে, হলুদ শাড়ি পরে। আসে ফটোগ্রাফার। তিতলি সবার শেষে আসে শাড়ি পরে। নিঝুমের চোখ আটকে যায় তিতলির চুলের বেনুনিতে, তিতলির চোখে, তিতলির ঘাড়ে, তিতলির ঠোঁটে, পুরোটা তিতলিতে আটকে যায় সে। তিতলি ছাদে এসেই চারপাশে খুঁজতে থাকে নিঝুমকে। এক সময় দেখতে পায় নিঝুমের ফর্সা মোটাসোটা বাহু সবার আগে চোখে ভাসে। দুজনের চোখাচোখি হতেই নিঝুম চোখ টিপে।
তিতলি দ্রুত চোখ সরিয়ে নেয়, মুচকি হাসে। ফটোগ্রাফার সবার ছবি তুলছে। নিঝুম চেয়ার থেকে উঠে আসে। দুজন ফটোগ্রাফারকে তিতলিকে ইশারা করে ফিসফিসিয়ে বলে দেয়, ওই যে কর্নারে দাঁড়িয়ে আছে মেয়েটা, ওই মেয়েটার একটাও ছবি যেন আপনাদের ক্যামেরাতে না দেখি। কথা শেষে নিঝুম চেয়ার এসে বসে। একটা ভাগ্নিকে ডেকে বলে, আমার রুমে যা, বিছানার উপর একটা ক্যামেরা পাবি, দ্রুত নিয়ে আসবি। আচ্ছা চাচ্চু বলেই ছেলেটি দৌড়ে চলে যায়। নির্জনকে চেপে ধরে আনে নিঝুম গোসলের জন্য। ফুফুলা ভাবিরা চেপে ধরে হলুদ মাখিয়ে দেয়। যেই না পানি ঢালতে যাবে, নির্জন হলুদের বাটি থেকে হলুদ পুরোটা নিয়ে লাফিয়ে উঠে। সামনে যাকেই পাচ্ছে হলুদ লাগিয়ে দিচ্ছে। বিয়ের খুশিতে পাগল হয়ে গেছে সে। গোসল করানোটার সম্পন্ন হয়নি। সেখানে উপস্থিত সবগুলো ছেলে নিজেদের কাছে লুকিয়ে রাখা রং বের করে পুরো জায়গাটা রংমহর বানিয়ে দিচ্ছে। আর সবাই রং খেলা শুরু করছে নিঝুমকে দিয়ে। নিঝুমের চশমা ভেঙে গেছে ওদের ঠেলাঠেলিতে। আর চেহারা শরীরের তো নাজেহাল অবস্থা। মেয়েদেরও একই অবস্থা। শুধু তিতলি দূর থেকে দেখছে আর প্রাণ খুলে হাসছে। একটা ছেলে তিতলিকে রং লাগানোর জন্য এগোতেই নিঝুম খপ করে ধরে ফেলে, মানা করে রং না লাগানোর জন্য। নিঝুমের নাকে কানেও রং ঢুকিয়ে দিয়েছে অরুণ। শান্তদের উপর এইভাবে অত্যাচার চলে আজীবন। এর মাঝে ঘটে এক কাণ্ড। নির্জনের বেস্ট ফ্রেন্ডের লুঙ্গি হুট করে খুলে যায়। মেয়েরা চিৎকার করে উঠে। তিতলি চোখ ঢাকে হাত দিয়ে। নিঝুম নির্জন সহ আশেপাশের সবাই হাসিতে মাখামাখি। স্পিকারের অতিরিক্ত আওয়াজে তিতলির মাথা ধরে আসে। মেয়েরা ছেলেদের জন্য কিছুই করতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তিতলি ছাদ থেকে এসব পাগলামি দেখবে ভেবে বাসায় ঢুকে। নিঝুম তিতলিকে বাসার ভেতর যেতে দেখে নিজেও পিছনে আসে। তিতলি আর এক পা বাড়ালেই ছাদে উঠে যেত, তার আগেই নিঝুমের ডাক, তিতলি। তিতলি নিঝুমের দিকে তাকায়, দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে বলে, জি। নিঝুম তিতলির সামনে এসে দাঁড়ায়, ফিসফিস করে বলে, সুন্দর। থেমে আবার বলে, পরি মনে হচ্ছে। তিতলি লজ্জায় কুকড়ে যায়। নতজানু হয়ে পেছনের দেয়াল খামচে ধরার বৃথা চেষ্টা করে। নিঝুম তিতলির আরও কাছে এসে থুতনিয়ে এক আঙ্গুলে তুলে ধরে। গভীর কণ্ঠে বলল, এত লজ্জা কেন পাও? এইটুকুন মেয়ের এইটুকুনি লজ্জা থাকা উচিত। তিতলি নিশ্চুপ। ওর হাত পা কাঁপছে থরথর করে, ঘামছে প্রচুর। নিঝুম তার থুতনি থেকে আঙ্গুল সরিয়ে নেয়। অনেকক্ষণ একা একা হাসে, তারপর আস্তে করে বলে, আমার বয়স কত জানো? তিতলি মাথা নাড়ায়, সে জানে। নিঝুম প্রশ্ন করে, কত? 27-28। তিতলির গলা কাঁপছে, ঠোঁটে মুখে লাজকতা। নিঝুম প্রশ্ন করে, তোমার চেয়ে কত বছর বড়? 10। আমি কিন্তু তোমার চেয়ে। নিঝুমের মুখের কথা কেড়ে নিয়ে তিতলি আগে বাগে বলে দেয়, আমার আম্মু আব্বুর বয়সের পার্থক্য 16 বছর, আর প্রেম করেই বিয়ে হয়েছিল। নিঝুম হো হো করে হেসে ওঠে। তিতলি জিভ কামড়ে চোখ খিচে ফেলে। নিঝুম তিতলির লজ্জার সুযোগ নিয়ে বলে, মানে বলছো আমরাও প্রেম করে বিয়ে করতে পারি, তাই তো? না না, মানে। তিতলি তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলে। তার নিজেরও খুব হাসি পাচ্ছে লজ্জায়। লোকটা অনেক দুষ্টু। নিঝুম অনেকক্ষণ তাকিয়ে থাকে তিতলির দিকে। তিতলি নতজানু হয়েই আছে। নিঝুম বিড়বিড় করে, লাজুক লতা। তিতলি চোখ তুলে নিঝুমের দিকে তাকায়। একদম সম্মুখে দুটি নেশাতর চোখ। বুকে ঢিপ ঢিপ আওয়াজ শুরু হয়। তিতলি চলে যেতে চাইলে নিঝুম তিতলির চুলের বেনিতে ধরে ফেলে। বেনিতে টান দিয়ে আবার জায়গায় নিয়ে আসে। দুজনের চোখ এক হয়। তিতলির মুখের একদম কাছে মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে গভীর ভালোবাসা মাখিয়ে নিঝুম বলে, আমি ভয়ঙ্কর প্রেমে পড়েছি তোমার। এমন প্রেমে আমি কখনো পড়িনি, বিশ্বাস করো। এমন করে কেউ আমাকে মাতাল করেনি। এমন করে কারোর চাহনিতে আমি হুঁশ হারাইনি। এমন করে কারোর মায়ায় আচ্ছন্ন হইনি। এমন করে ছটফট করে মরিনি। মেরেছ আমায়, মেরেছ তুমি। ভালোবাসার বানে মেরেছ। 18 বছরের যত প্রেম তোমার মনের মন্দিরে জমিয়েছ, তার সবটুকু আমার চাই। না না, তার চেয়েও বেশি চাই। আমার কিন্তু অল্পতে হবে না, অতল সমুদ্র সমান প্রেম চাই। যে প্রেম ফুরিয়ে যাবে না, যে প্রেম কখনো মন থেকে সরবে না, যে প্রেম কখনো হারাবে না, যে প্রেমের নেশা কখনো আমায় ছাড়বে না, যে প্রেমের নেশা কাটানোর নয়। আমি কোনো যুবক নই, আমি 28 বছরের পুরুষ। আমার এক পৃথিবীর সমান মায়া চাই, নেশা চাই। তুমি যেখানেই ভালোবাসা ঢালবে, সেখান থেকেই কুড়িয়ে নিব। আমি শুধু তোমার ভালোবাসা চাই, তোমার প্রেম চাই, তোমার রাগ অভিমানের কারণ হতে চাই। আমিও আমার 28 বছরের সঞ্চিত সবটুকু প্রেম তোমায় দিতে চাই। নিঝুম থামে, দেখে তিতলি চোখ বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। নিঝুম বলে, তুমি কি শুনতে পাচ্ছ লাজুকলতা? তিতলি চোখ বুঝেই মাথা নাড়ায়, সে শুনতে পাচ্ছে। নিঝুম আবার বলতে চায়, আমি তোমার। তিতলি আটকিয়ে দেয়।
নিঝুমের চোখের দিকে তাকিয়ে কাপা গলায় বলে, আপনি ভয়ঙ্কর কবি, আপনি ভয়ঙ্কর প্রেমিক। এভাবে আর বলবেন না, এভাবে নিঃশ্বাস নেবেন না। আমি মরে যাব, হয়তো মরেও গেছি। আমার খুব মাথা ঘুরাচ্ছে। বর্তমান আকাশের অবস্থা থমথমে কুমোট। নির্জন ড্রাইভিং সিটে উঠে বসে। রোহি ছেলেকে কোলে নিয়ে নির্জনের পাশে বসে, আর পিছনের সিটে টুনি নির্জনের মেয়েকে নিয়ে বসেছে। নির্জন গাড়ির দরজা লক করে, স্টার্ট দেয়। গাড়ি চলছে নির্জনের দেওয়া গতিতে। রোহি উদাসীন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে নির্জনের দিকে। সেই রাগী ছেলেটা কত শান্ত আজ, চুপচাপ, সবসময় কি যেন ভাবে। স্বামীর কর্তব্য পালন করে গেলেও তার ভালোবাসায় আলগা আলগা ভাব থাকে। কেন এমন হয়েছে নির্জন? নিঝুমার সে যমজ বলে? একজনের কষ্টে আরেকজন দুমড়ে মুচড়ে গেছে? দু ভাই মায়ের পেটে ভাগাভাগি করে জায়গা দখল করে মিলেমিশে থেকেছিল, তাই এখনো বুঝি নিঝুমের কষ্টের প্রভাব ভাগ এসে নির্জনের দুয়ারে পড়েছে? হয়তো তাই হবে। রোহি চোখ সরিয়ে সামনে তাকায়, বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। নির্জনের একজোড়া ফুটফুটে সন্তান হয়েছে আজ 10 দিন। নির্জন তার সন্তানদের নিঝুমকে দেখানোর জন্য নিঝুমের ফ্ল্যাটে আসে। বিল্ডিংয়ের সামনে এসে গাড়ি থামায়, দু ছেলে মেয়েকে নিজের কোলে তুলে নেয়, তারপর লিফট করে চলে আসে 6 তলায়। নিঝুমের ফ্ল্যাটের দরজার সামনে এসে শুনতে পায় ভেতরে ভাঙচুরের আওয়াজ। নির্জনের হাসি মুখ পাল্টে আসে, রোহির কোলে বাচ্চাদের দেয়, তারপর দ্রুত হেঁটে এসে দরজা ধাক্কা দিতেই খুলে যায়। ড্রয়িং রুম পেরিয়ে রুমে ঢুকে দেখে নিঝুম ঘরের যাবতীয় আসবাবপত্র যা আছে সব ভেঙে চুরমার করে দিচ্ছে। নির্জন দৌড়ে এসে নিঝুমকে পেছন থেকে জাপটে ধরে, অস্থির গলার আওয়াজ করে বলল, কি করছিস ভাই? প্লিজ ভাই, আর ভাঙিস না। নিঝুম শরীরের সর্বশক্তি দিয়ে নির্জনকে সরিয়ে দেয়। নির্জন আবার এসে জাপটে ধরে, নিঝুম আবার সরিয়ে দেয়, নির্জন আবার এসে ধরে। অনেকক্ষণ ধস্তাধস্তি করার পর নিঝুম শান্ত হয়ে ফ্লোরের ধপ করে বসে। রাগ অভিমান নোনা জল হয়ে নিঝুমের গাল বেয়ে পড়ছে। নির্জনের বুক ধকধক করছে। সেই সাথে একটু দূরে দাঁড়িয়ে থাকা রোহি আর টুনির চোখ মুখে ভয়ার্ত ভাব। সম্মুখে যেন কালান্তক ঝড় হচ্ছে। নির্জন ছাড়া কেউ এই ঝড় সামলাতে পারে না। যতবারই নিঝুমের সাথে ধস্তাধস্তি হয়েছে নির্জনের, ততবারই নির্জন আহত হয়েছে। আজও ব্যতিক্রম হয়নি। নিঝুমের ধাক্কা সামলাতে গিয়ে ভাঙা কাঁচের উপর নির্জনের হাতের চাপ পড়ে, কেটে যায় অনেকটা। অন্যদিনের মতো প্রথম সেটা নিঝুমই খেয়াল করে। তারপর বসা থেকে উঠে আলমারি থেকে ব্যান্ডেজ, ডেটল নিয়ে আসে, নির্জনের পাশে বসে ব্যান্ডেজ করে দেয় মনোযোগ সহকারে। ব্যান্ডেজ শেষে ডেটল ছুঁড়ে ফেলে দূরে। বিকট আওয়াজ হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ডেটলের বোতল। আওয়াজের তীব্রতা ছিল বেশি। জুড়া বাচ্চা ভয়ে একসাথে কেঁদে ওঠে। কান্নার শব্দ নিঝুমের কানে আসতেই ভারী অবাক হয়ে সামনে তাকায়। তার চোখে মুখে কৌতূহল। নির্জন নিঝুমের চোখের ভাষা বুঝতে পেরে নিয়ে আসে বাচ্চাদের। নিঝুমের চোখের সামনে ফ্লোরে বসে। নিঝুম একবার বাচ্চাদের দেখে ভেজা চোখে নির্জনের চোখে চোখ রাখে। নির্জন মাথা নাড়িয়ে বোঝার নিঝুম যা ভাবছে তাই। ঠোঁটে নির্জনের বাবা হওয়ার হাসি। নিঝুমের ঠোঁটেও যেন অনেকদিন পর হাসি ফোটে। নিঝুম বাচ্চাদের গালে হাত রাখে, তারপর গালে গভীর চুমু এঁকে দেয়। মৃদু হেসে বলে, আমি বলছিলাম না আমাদের সবার টুইন বেবি হবে? দেখলি তো? নিঝুমের কণ্ঠটা শান্ত দেখায়, তাই নির্জন খুব খুশি হতো। বলল, ওদের নাম কি রাখবো? তোর নাম রেখে দেওয়ার কথা ছিল। সে কি, এখনো রাখিসনি? আচ্ছা, আমি নাম খুঁজে তোকে টেক্সট করে দেব। ক্ষণ মুহূর্ত সবাই নিশ্চুপ। হুট করে নিঝুম বলল, তিতলি যদি থাকতো, সেদিন যদি বিয়েটা হতো, আমাদেরও এমন টুইন থাকতো। নির্জনের জবাবের আশায় না থেকে নিঝুমি আবার পাগলের মতো হেসে বলল, না না, তিতলি তো নিজে বাচ্চা, ওর কি বাচ্চা হতো? তিতলির নাম যখনই এসেছে নিঝুমের পাগলামি বেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তাই রোহি এগিয়ে এসে বাচ্চাদের নিয়ে যায়। নিঝুমের পাশে নির্জন বসে দেয়ালে হেলান দেয়। বলল, দুপুরে খেয়েছিস? নির্জনের জবাব না দিয়ে নিঝুম কান্না মিশ্রিত গলায় বলল, ও কি আর আসবে না? ও কি জানে না ওর ভালোবাসার আঙ্গার জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলছে আমার ভেতর বাহির। আমার নির্ঘুম রাত আর ভাল লাগে না। নির্জন নিঝুমের কাঁধে হাত রেখে কাতর স্বরে বলল, অনেকদিন তো হলো জ্বলছিস, আর জ্বলতে দিস না নিজেকে। নিঝুম তাচ্ছিল্য হাসে, বলল, দুনিয়ার বুকে এমন কেন ড্রাগস নেই যা আমি গত দিনগুলোতে খাইনি, কিন্তু কোনো নেশাই 1 সেকেন্ডের জন্য তিতলিকে ভুলাতে পারেনি। বলেছিলাম না, তিতলির মতো নেশাতুর কিছু দুনিয়াতে দ্বিতীয়টি নেই। বলেছিলাম তো। নির্জন নিশ্চুপ, তার কিছু বলার নেই। নির্জনের চোখ দুটি ঝাপসা হয়ে আসছে। রোহির চোখে চোখ রাখে।
তারপর আবার নিঝুমকে বলো, তবু আর কতদিন, তুই তো নিঃশেষ হয়ে যাচ্ছিস। দেখ ভাই, জবাবে নিঝুমের তীর্যক হাসি, হাঁটুতে মাথা নত করে। সে কাঁদছে, নাক টানছে বারবার। যখন তখন তার কান্না পায়, বুকটা ফাঁকা লাগে খুব। তিতলি নেই, কেউ এসে জ্বালায় না সারাক্ষণ, কেউ এসে বলে না, এই যে ডাক্তার, বিকেলে এসেই আমাকে ঘুরতে নিয়ে যাবেন, নয়তো কিন্তু কামড়াবো, হারিয়ে যাব। নিঝুমের প্রতীক্ষা সহস্র বছর যেন সেকেন্ডে রূপ নিয়েছে। তিতলি হারাবার পর ক্ষণে ক্ষণে বুঝতে পেরেছে তার জীবনের সূর্য ছিল তিতলি। সূর্যটা ডুবে গিয়ে এখন অমাবস্যা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বিরহে পাগল কাকে বলে তা নিঝুমকে দেখলে এক পলকে বোঝা সম্ভব। সে আর কবিতা লিখতে পারে না, অথচ কত শত কবিতা শোনাতো প্রেমিকাকে। প্রেমিকার চোখ, ঠোঁট, চুলসহ সবকিছুতে মুগ্ধ হয়ে ধরত এক একটা কবিতার ছন্দ। কবিতা লিখতে গিয়ে সে এখন ভুলে যায় বানান। যখনই কবিতা লিখতে বসে, লিখে ফেলে প্রেমিকার নাম। যে কবিতা ছিল নিঝুমের প্রাণ, সেই কবিতার প্রাণ আজ তার প্রেমিকা, তার লাজুক লতা। সেই শান্ত, নম্র, ভদ্র ডাক্তার নিঝুম আর নেই। কেউ আর বলে না ডাক্তার নিঝুম। এখন যে কেউ দেখলে বলে মাতাল নিঝুম, নষ্ট নিঝুম, বদ মেজাজি নিঝুম। এতে নিঝুমের ভ্রুক্ষেপ নেই। অতিরিক্ত ড্রাগস সেবনে সে দুবার ছিল হসপিটাল ভর্তি। সেই বলিষ্ঠ সবল শরীরটাও নেই, শুকিয়েছে অনেক। গাল ভর্তি দাড়ি, লম্বা চুল কপাল জুড়ে ছড়িয়ে থাকে, কাটে না অনেক দিন। নিঝুমকে দেখলে যে কারোর মায়া হয়, খুব মায়া হয়। এই 2 বছরে পুরো দেশ হয়তো সে ঘুরে ফেলেছে তিতলির খোঁজে। পরিবারের কারোর সাথে নেই কোনো সম্পর্ক, তবে মাঝে মাঝে খুব মনে পড়ে বোনদের, মাকে, নির্জনকে। তখন সে সিলেট চলে আসে, নিজের ফ্ল্যাটে পরিবারকে ডাকে দেখা করার জন্য। বাপের বাড়ি ছেড়েছে তিতলি যাবার পরপরই। এরপরই কেনে ফ্ল্যাট। নির্জন সান্ত্বনাবাণী খুঁজে পায় না। তার খুব কষ্ট হয় নিঝুমকে দেখলে, কান্না আসে। জীবনের মোড় এভাবে ঘুরে যাবে কখনো ভাবেনি। নিঝুম কাঁদছে, নির্জনের কান্না পাচ্ছে। কোনো মতে বলে, ভাই কাঁদিস না প্লিজ। নির্জনের গলা কাঁপছে। নির্জনের আদুরে গলা শুনে নিঝুমের কান্না বেগ বেড়ে যায়। নির্জনের গাল বেয়ে গলা এসে নামে জল। নির্জনের চোখের জল দেখে দূরে দাঁড়িয়ে থাকা রোহি চাপা কান্নায় ভেঙে পড়ে। টুনি এগিয়ে এসে রোহির কোল থেকে ছেলেটাকে নেয়। রোহি আঁচল চেপে ধরে মুখে, কাঁদতে থাকে অনবরত। নির্জন কান্নারত নিঝুমকে জড়িয়ে ধরে। নিঝুম আর্তনাদ করে ওঠে, ভাই তেঁতুলিরে এনে দে, এনে দে ভাই, ওরে ছাড়া আমার সময় কাটে না। ও আমাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে ভাই, আমি পারছি না নিজেকে সামলাতে। এনে দে ভাই, প্লিজ এনে দে আমার তেঁতুলি ভাই। নিঝুমের কান্নার আওয়াজ তীব্র হয়, সেই সাথে বাড়ে নির্জনের কান্নার আওয়াজ। রোহি কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। রোহি তার কোলের বাচ্চাটা কেঁদে ওঠে। টুনি এসে আরেক হাতে আঁকড়ে ধরে আরেকটা বাচ্চাকে, সেও কাঁদছে। রুম ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে। নিঝুম বাচ্চাদের মতো করে কাঁদছে। তার জীবনের ঘড়ির কাঁটা তিতলিতে থেমে গেছে, আর চলে না। নির্জন এক হাতে নিজের চোখ জল মুছে বলে, এনে দেব, তুই শান্ত হ, আর কাঁদিস না, এভাবে মরে যাবি তো তুই। নির্জনকে ঠেলে দূরে সরিয়ে দেয়, বলে, তাই হোক, কেন হচ্ছে না? নিঝুম কান্না থামিয়ে দেয় গুট করে। ফ্লোরে লম্বা হয়ে শুয়ে পড়ে। সিগারেট আর দিয়াশলাই হাতে তুলে নেয়। নিঝুম বাধা দেয়, আর খাস না এসব, কলিজাটা আর পড়াইস না। নিঝুম নির্জনে হাত সরিয়ে সিগারেট জ্বালায়। নির্জন ফ্লোরে থ মেরে বসে আছে। দূরে বসে থাকা রোহির একই অবস্থা। রোহি কারো কান্না সহ্য করতে পারে না কোনোভাবেই। আর সেখানে আজ 2 বছর ধরে পুরো একটা পরিবারের প্রত্যেকটা সদস্যের কান্না দেখতে হচ্ছে প্রতিনিয়ত। যখন সিগারেট ফুরিয়ে আসে, নিঝুম উঠে বসে, নির্জনের হাত মুঠ হয়ে নেয়। নির্জন তাকায়। নিঝুমকে তো বলতে চাইছে, কিন্তু কান্নার জন্য পারছে না। ঠোঁট কাঁপছে তার, চোখ বেয়ে জল পড়ছে জলপ্রপাতের মতো। নির্জন হাঁ করে তাকিয়ে আছে নিঝুমের মুখ পানে। ছোটবেলায় একবার অ্যাক্সিডেন্ট হয় নিঝুমের, পায়ের উপর রিক্সার চাকা উঠে যায়, প্রচুর রক্তপাত হয়, তবুও নিঝুম কাঁদেনি। সবাই অবাক হয়েছিল। আর আজ 2 বছর ধরে সেই ছেলে কথায় কথায় কাঁদে। নির্জন অপেক্ষার প্রহর গুনছে, কখন নিঝুম কান্না সামলিয়ে কথা বলবে, কিন্তু পারছে না নিঝুম। নির্জনের হাত ছেড়ে অন্যদিকে ফিরে বসে, ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর জন্য। শ্বাস ছাড়ে নেয় কয়েকবার, তারপর কাঁপা গলায় উদাসীন হয়ে বলল, তিতলির হাসি মুখটা দেখা হয় না কতদিন, দেখা হয় না ওর লাজুক মুখটা, ছুতে পারি না অনেক দিন হলো। কতদিন হলো এসে থ্রেড দেয় না, এটা যদি আপনি না করেন আমি কিন্তু কামড়ে দেব। এইটুকু বলে কান্না ভেজা চোখে তাকায় নির্জনের দিকে। ঠোঁটে হাসি ফুটিয়ে আবার বলল, এই দেখ হাতে কামড়ের দাগ, এটা আমার তিতলির দেওয়া। আরও অনেক আছে, পিঠে, পায়ে, ঘাড়ে, কিন্তু একটা কামড়ও ভালোবেসে দেয়নি জানিস। আমার ওপর অভিমান বা রাগ হলেই কিছু বলতে পারতো না,
তাই কামড় বসিয়ে দিত। রেগে গেলেই কামড়, একটা কামড় দিয়ে কম হলো 2 মিনিট কামড় দিয়েই ধরে রাখে। নিঝুম হো হো করে হেসে ওঠে, এরপর আবার বলে, এজন্য আমি ওর নাম দিয়েছিলাম পিছাজ। নিঝুম আবার হাসে। রুহি নির্জন মুগ্ধ হয়ে শুনছে প্রেমের বিরহে উন্মাদ প্রেমিকের প্রেমময় সময়ের কথা। নিঝুম অনেকক্ষণ হাসে, হুট করে মলিন হয়ে আসে মুখটা। নির্জনের দিকে তাকিয়ে কাতর স্বরে বলে, তিতলি কি আর রেগে গিয়ে আমাকে কামড়াবে না ভাই? আমি ব্যথা পাই খুব, তবুও সহ্য করে নিতাম, এখনও সহ্য করব। আমার মতো কি আর কেউ সহ্য করবে? করবে না তো তাহলে আসে না কেন? নির্জনের বুকটা ধড়াস করে ওঠে। কি বলবে এখন? সেকেন্ড কয়েক ভেবে বলে, তোর বাঁ পাঁজরের সৃষ্টি যদি তিতলি হয় তবে সে ফিরবেই। নিঝুম চিৎকার করে ওঠে, কেন কেন তাহলে আল্লাহ প্রেম ভালোবাসা দিল? যে মেয়ে বাঁ পাঁজরে বানানো নয় তার জন্য কেন এত প্রেম দিল মনে? কেন? নির্জন আবার আঁকড়ে ধরে নিঝুমকে। নিঝুম কাঁপছে, কাঁদছে, কান্নার দমকে শরীর কেঁপে উঠছে। নিঝুম ঠেলে দূরে সরিয়ে দেয় নির্জনকে, বলে, যা বাড়ি যা, আমি একা থাকব। নিঝুম মুখে হাত দিয়ে ডুকরে কেঁদে ওঠে। নির্জন চোখের জল মুছে নিঝুমের পাশে এসে দাঁড়ায়, কাঁধে হাত রেখে বলল, আচ্ছা আসছি। নির্জন যেই না চলে যেতে নিবে, নিঝুম 2 হাতে আঁকড়ে ধরে নির্জনের পা। নির্জন চমকে ওঠে। নিঝুম কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাকে বাঁচা, আমার শূন্য বুকটা ভরিয়ে দে, আমি আমার আগের জীবনটা চাই, আমার তিতলিকে আমার বুকে ফিরিয়ে দে, খুঁজে দে ওরে, আমার বড্ড একা লাগে, খুব কষ্ট হয়, বিশ্বাস কর। তিতলির হাতের স্পর্শ কতদিন পাই না, প্লিজ ভাই, নয়তো মেরে ফেল আমাকে। নির্জন জোর করে নিঝুমকে পা থেকে ছাড়ায়, তারপর তুলে দাঁড় করায়। একবার বুকে জড়িয়ে 2 ভাই একসাথে কাঁদে অনেকক্ষণ। তারপর নির্জন নিঝুমকে বুঝিয়ে শুনিয়ে বিছানায় শুইয়ে দেয়। ফ্লোর থেকে কান্নারতা রোহিকে তুলে ধরে নিয়ে আসে ড্রয়িং রুমে। রোহি ড্রয়িং রুমে এসেই নির্জনের 2 গালে হাত রাখে, মায়াভরা কণ্ঠে বলে, খুব কষ্ট হচ্ছে তোমার, দেখো সব ঠিক হয়ে যাবে। নির্জন রোহি তার বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। রুহি নির্জনের চুলে হাত বুলিয়ে বলে, কেঁদো না, নিঝুমই ঠিক হয়ে যাবে, তিতলি আসলেই ঠিক হয়ে যাবে, তোমার ভাইটা না খুব কাঁদুনে। নির্জন মুখ তুলে তাকায়, বলে, মোটেও না, ও এমন ছিল না কখনো। তিতলি যাওয়ার আগে কবে ওরে কাঁদতে দেখছি মনে নেই। তিতলি কি করেছে জানি না, তিতলির মেড়াজালে নিঝুম আজও ডুবে আছে। এতটা বয়সে এসে এমন উন্মাদ হবে নিঝুম কখনো ভাবিনি, জানো রুহি। ওর ব্যক্তিত্ব মনোভাবই ছিল অন্য ধাঁচের, এমন উন্মাদকে মানায় না। রোহিতা নির্জনকে বুঝিয়ে শুনিয়ে সামলায়। বেরিয়ে আসে ফ্ল্যাট থেকে। নিঝুম শুয়ে আছে চুপ করে, ছাদের দেয়ালে নিষ্পলকভাবে তাকিয়ে। সাদা দেয়ালে ভেসে ওঠে অতীত, ভেসে ওঠে সেই রাত, যে রাতে ভালোবাসি কথাটা শুনে তিতলি বেহুশ হয়ে তার বুকে নিতিয়ে পড়েছিল। অতীত। নিঝুমকে দেখা হয় না আজ 4 দিন। তিতলির জান যায় অবস্থা। নির্জনের বিয়ের পরের দিনই হসপিটাল থেকে কল আসে, আর সেদিন রাতেই নিঝুম ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। সিলেটে বেশ নামডাক নিঝুমের, ঢাকা মেডিকেলে গিয়েছে অপারেশনের জন্য। তিতলির সময় কাটে না, সারাক্ষণ বুকের শূন্যতা অনুভব হচ্ছে, নিজেকে একা মনে হচ্ছে, তাকে একাকিত্ব গ্রাস করেছে ভয়ঙ্করভাবে। পরিবারের প্রতিটি সদস্যর সাথেই কথা হয়, আড্ডা হয়, তবুও সবকিছু শূন্য। কেউ পাশে না থাকাকে একাকিত্ব বলে না, একাকিত্ব বলে যখন প্রিয় মানুষটি পাশে থাকে না, কাছে থাকে না। তিতলি প্রতিটি সেকেন্ডও যেন গুনে চলেছে। অনেকবার কল দিতে গিয়েও দেয়নি, সাহস পায় না, হাত পা কাঁপে। সন্ধ্যা রাত তখন। চৌধুরী পরিবারের সব সদস্য ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। সন্ধ্যার ধোয়া ওঠানো 4 কাপ সবার হাতে, কথা বলার ফাঁকে ফাঁকে চুমুক দিচ্ছে 4 কাপে। শুধু তিতলির মুখেই কথা নেই, নেই কোনো হাসি, মলিন হয়ে আছে। চা ঠান্ডা হচ্ছে, সেখানে তার ভ্রুক্ষেপও নেই। তিতলি, চা যে ঠান্ডা হচ্ছে। আঞ্জুমানের গলা শুনে তিতলি আমতামতা করে বলল, এই তো খাচ্ছি, বলেই ঠান্ডা হওয়া চা পুরোটা এক ঢোকে গিলে নেয়। তারপর আঞ্জুমানের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসে। আঞ্জুমান বলেন, ও মা, এক ঢোকে খেয়ে নিলি? এত ঠান্ডা চা খেতে গেলি কেন? বলতি টুনি আরেক কাপ এনে দিত। না না, ঠান্ডাই মজা, তাড়াতাড়ি বলল তিতলি। আলতাফ চৌধুরী আদুরে কণ্ঠে বলেন, তিতলি মা, কি হয়েছে? ইদানিং দেখছি খুব মন খারাপ করে থাকো, কোনো সমস্যা হচ্ছে? তিতলি থমথম গলায় বলল, না অঙ্কেল, মানে মাইগ্রেন সমস্যা একটু। রোহি হেসে খোঁচা মেরে বলল, নিঝুম ভাই আসলে মাইগ্রেন কেন, আরও রোগ থাকলে সেগুলোও উড়ে যাবে। সবাই হো হো করে হেসে ওঠে। আলতাফ চৌধুরী আঞ্জুমান বয়সে বড়, তাই ওনারা নিজেদের সংযত রাখেন, তবে ঠোঁট টিপে হাসেন। তিতলি হেঁচকি ওঠে,
চোখ মুখ লাল হয়ে আসে। আঞ্জুমান স্বাভাবিক কণ্ঠেই টুনিকে বলেন, টুনি পানি দে। টুনি পানি এগিয়ে দিয়ে বলে, এইলো নাফা পানি। তিতলি গ্লাস হাতে তুলে নেয়। টুনি সবার উদ্দেশ্যে বলল, জানেন আপনারা, যতবারই নিঝুম ভাইজানের নাম উঠে এই আপার ডেহু উড়ে, বলেই ফিক করে হেসে দেয়। তিতলি লজ্জায় গ্লাস চেপে ধারে। বড়দের সামনে কী সব বলছে টুনি? টুনি আবার শুরু করে, আর হেদিন নির্জন ভাইজানের বিয়ার দিন দেহি নিঝুম ভাইজান তিতলি আপারে। তিতলি আটকে উঠে। টুনিকে কথার মাঝে বাধা দিয়ে থমথমে গলায় তিতলি বলল, টুনি। টুনি তিতলির চোখের দিকে তাকাতেই তিতলির চোখের ইশারায় টুনিকে অনুরোধ করে না বলার জন্য। টুনি দমে যায়। রোহিতা জহুরি চোখে তিতলির ইশারা খেয়াল করে। এরপর আদেশ্বরে টুনিকে বলে, এই টুনি, কি বলছিলা বলো? নির্জন ঠোঁট দিয়ে কিসের মতো ইশারা দেয় টুনিকে। প্রশ্ন করে ইশারায় চুমু দিয়েছে নাকি। মৌনতা মোহনা হাঁ করে আছে শোনার জন্য। আঞ্জুমান আলতাফ চৌধুরীকে গুঁতো দিয়ে ইশারা করেন এখান থেকে উঠে যেতে। ছেলেমেয়েগুলো পুরো বকে গেছে। মা বাপের সামনে কি ফাতলামি শুরু করেছে। আঞ্জুমান মুখে তবা তবা করেন, তারপর উঠে যান স্বামীকে নিয়ে। টুনি আবার তিতলির দিকে তাকায়। তিতলি ইশারায় আবারও অনুরোধ করে না বলার জন্য, কিন্তু টুনি বলে দেয়, দেহি তিতলি আফার শাড়ির কুচি ঠিক করে দিতেছে, হ্যারপর খোপা বাইন্ধাও দিছে। হ্যারপর তিতলি সোফা থেকে উঠে টুনির মুখ চেপে ধরে, তারপর সবার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দেয়। টুনি জোরে ঝাঁকি দিয়ে হাত সরিয়ে দেয়, বলে, আল্লাহ গো, আর একটু ইলে মইরা যাইতাম। ভাই আমি কুইমুনা, উফ, দম বন্ধ হয়ে গেছে। টুনি জোরে জোরে শ্বাস নিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। রোহি তিতলির কাঁধে হাত রাখে। তিতলি রোহিকে দেখে আবার হাসে, জোরপূর্বক হাসি। রোহি ডাংরু ওটা নাচিয়ে বলল, তলে তলে টেম্পু চলে এত দূর। ধুর ভাবি। তিতলি তাড়াতাড়ি জায়গা ত্যাগ করে দৌড়ে। সবাই আবারও জোরে হেসে ওঠে। রাত তখন 1টা। নিঝুম বাড়ি ফেরে। পুরোটা রাস্তা উত্তেজনায় কেটেছে। সারাক্ষণ ঠোঁটে হাসি লেগেছিল। তিতলির সাথে কাটানো প্রত্যেকটা সময় ভেবেছে। সকালে রাস্তায় চুরির মেলা দেখে 2 ডজন কাচের নীলচুরি চুনে নিয়েছে। বাড়ি ফিরে আগে মায়ের রুমে আসে, তারপর নিজ রুমে আসে। কাপড় চেঞ্জ করে তিতলির কাছে যাবে ভাবে। তিতলি গত 3 রাত নিঝুমের রুমে ঘুমিয়েছে। সবাই ঘুমিয়ে পড়লে সে চুপি চুপি নিঝুমের রুমে চলে আসে। ভোরে ফজরের নামাজের জন্য ওঠে, তখন নিজের রুমে ফিরে যায়। আজও চুপি চুপি নিঝুমের রুমের সামনে এসে থামে। শুনতে পায় রুমের ভিতর হালকা নড়াচড়ার আওয়াজ হচ্ছে। দরজা হালকা ধাক্কা দেয়। উকি দিয়ে নিঝুমকে দেখে চমকে যায়। আলমারি থেকে শার্ট বের করছে, পরনে 3/4 প্যান্ট। তিতলির শ্বাস বন্ধ হবার উপক্রম খুশিতে। চট করে দরজা থেকে সরে যায়। খুশিতে তার চোখ জলজল করছে। নিঝুম এসেছে, সত্যি এসেছে। মনে হচ্ছে কত সহস্র বছর বাদে দেখা মিলেছে প্রেমিকের। তিতলি চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ফেলে। চোখের তৃষ্ণা যেন পুরোপুরি মিটেনি, তাই আরও একবার উকি দিতে নেয়। নিঝুম তখন বের হচ্ছিল তিতলির রুমে যাওয়ার জন্য। তিতলি উকি দিতেই সে তিতলির হাত ধরে হ্যাঁচকা টানে রুমের ভেতর নিয়ে আসে। তিতলির বুকে 400 ভোল্টের শক চলছে। মানুষটাকে একদম নিতে পারে না সে। নিঝুম দরজা লাগাতেই তিতলি ঢোক গিলে। বাতি নিভিয়ে ডিম লাইট জ্বালায় নিঝুম। নিভু নিভু আলোতে তিতলিকে দেখতে তার বড় ভালো লাগে, রহস্যময় মনে হয়। কেমন আছেন? তিতলির কাপা গলা। নিঝুম উত্তর না দিয়ে তিতলির কাছে এসে দাঁড়ায়। তিতলি অপ্রস্তুত হয়ে পড়ে, বারবার ওড়না টানছে। নিঝুম তিতলির কোমরে ধরে কাছে টেনে আনে। তিতলি বড্ড অবাক হয়। নিঝুমের চোখে চোখ রাখে। খুব মনে পড়েছে তোমায়। নিঝুমের শীতল কণ্ঠ, তবে কণ্ঠে যেন এক গ্লাস নেশা মেশানো বা তার চেয়েও বেশি ছিল। আমারও। তিতলি উত্তেজনায় ছোট করে উত্তর দেয়। নিঝুম আরেকটু জোরে চেপে ধরে, আরও কাছে টেনে আনে তিতলিকে। তারপর জোরালো গলায় বলল, ভালোবাসি তিতলি। সময় থেমে যায়। তিতলির পায়ের তলে শিরশির করে ওঠে। বাতাসে প্রেম প্রেম সুভাষ মুহূর্তে ছড়িয়ে পড়ে। ভালোবাসি কথাতে এত নেশা থাকতে পারে, এত জাদু থাকতে পারে। তিতলির বুকে উথাল পাতাল ঠিম শুরু হয়। ঠিপঠিপে আওয়াজ হচ্ছে। চোখে জল এসে ভিড় জমায়। দুহাতে নিঝুমের শার্টের কলার ধরে ক্ষীণ আওয়াজ করে বলে, আবার বলুন। ভালোবাসি টুকটুকি। তিতলি চোখ বন্ধে জোরে নিঃশ্বাস নেয়। পৃথিবীটা ঘুরছে মনে হচ্ছে। আর একটু শক্ত করে নিঝুমের শার্টের কলার খামচি ধরে কাছে এসে বলে, প্লিজ আরেকবার বলুন। নিঝুম হালকা হেসে তিতলির কপালে কপাল ঠেকিয়ে বলে, ভালোবাসি লাজুকতা, ভালোবাসি, ভালোবাসি। তিতলির শরীর অবশ হয়ে আসে। শরীরের হাড়ের জোর কমে আসে। নেতিয়ে পড়ে নিঝুমের বুকে। নিঝুমেতে একটুও অবাক হয়নি। হেসে শক্ত করে জড়িয়ে ধরে তিতলিকে। তিতলিকে পাঁজা কোলে নিয়ে নিঝুম সোফায় বসে আছে। অনেকক্ষণ পার হয়ে গেছে, সে তিতলির মুখে তাকিয়ে আছে। এই কিছু মুহূর্তে বুঝে গেছে তার মাদকে পরিণত হচ্ছে তিতলি। তিতলি যখন কাছে থাকে, অনেক নিষিদ্ধ ইচ্ছে এসে মস্তিষ্কে ভর করে। নিঝুম দীর্ঘ শ্বাস ছাড়ল। আলতো করে তিতলির চুলে হাত বুলাতে থাকে। তিতলি জেগে ওঠে। তার বড় দুটি আঁখি যেন ভালোবাসায় নিভু নিভু হয়ে এসেছে। নিভু নিভু চোখে নিঝুমকে দেখে। নিঝুমের চোখে চশমা নেই। কয়েকটা চুল কপালে ছড়িয়ে আছে। গুড়ি গুড়ি দাড়ি, ঠোঁটে মুচকি হাসি, গালে টোল, মাথায় তার পরশ। তিতলি আচমকা নিঝুমের গলা জড়িয়ে ধরে শক্ত করে। ব্যাপারটা বুঝতে নিঝুমের কয়েক সেকেন্ড লাগে। সে বুঝতেই পারেনি কখন তিতলি জেগেছে। তারপর হেসে সেও শক্ত করে জড়িয়ে ধরে।
তিতলি চোখ বুজে বিড়বিড় করে, ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। সেই শুরু থেকে বুকে প্রেমের অসহনীয় যন্ত্রণা। কখনো ভাবিনি কখনো এই মানুষটা আমাকে ভালোবাসবে, আমার হবে, আমায় বুকে জায়গা দিবে, তার অস্তিত্বে আমার অংশ এসে মিলবে। সত্যি ভাবিনি। একদমে বলে তিতলি থামে। তবে নিঝুমকে ছাড়েনি। নিঝুম হেসে বলে, এমন পুতুলকে ভালো না বেশে কেমনে থাকি? তিতলি নিঝুমের গলা ছেড়ে নিঝুমের চোখের দিকে তাকায়। এরপর বুকে মাথা রেখে অভিমানী গলায় বলল, নিশা যখন এসেছিল আমি কত কষ্ট পেয়েছি, কত কেঁদেছি, আমার মরে যেতে ইচ্ছে হচ্ছিল। নিঝুম তিতলির মাথায় হাত রেখে বলল, নিশা আমার জীবনের একটা কালো পৃষ্ঠা, সেই পৃষ্ঠা ছিঁড়ে দিয়েছি। এখন শুধু ভালোবাসার এক একটা পাতা হবে, মাঝে ঢুকবে না কোনো তৃতীয় লোক। তিতলি ছলছল চোখে নিঝুমের চোখে চোখ রাখে, বলে, সত্যি? নিঝুম তিতলির কপাল থেকে চুল সরিয়ে বলে, সত্যি। তিতলি খুশিতে ডগমগ হয়ে নিঝুমের বুকে মাথা রাখে, পরক্ষণেই সরিয়ে নেয়। নিঝুম ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কি খেয়েছেন? নিঝুম তিতলিকে টেনে কাছে আনতে চায়। তিতলি হাত সরিয়ে দেয়, ধমক স্বরে বলে, আগে বলুন খেয়েছেন? নিঝুম হেসে ফ্লোরে বসে ব্যালকনির দেয়ালে হেলান দিয়ে বলে, খেয়েছি, বাইরে থেকে খেয়ে এসেছি। ফ্লোরে বসলেন কেন? ইচ্ছে হলো। তিতলি নখ খুঁজতে থাকে হাতের, কি বলবে খুঁজে পাচ্ছে না। বুক যেন অনেকদিন পর শান্ত। চোখ তুলে দেখে নিঝুম হাঁ করে তাকিয়ে আছে। চোখে কি যেন, মন কেমন করা চাহনি। তিতলি হাত দিয়ে মুখ ঢেকে ফেলে, বলে, আপনি এভাবে তাকাবেন না প্লিজ, আপনার তাকানো ভয়ঙ্কর। নিঝুম হো হো করে হেসে ওঠে। হেসতে হেসতে বলল, আমার সবই তোমার ভয়ঙ্কর লাগে। আবারও হেসতে থাকে। তিতলি নিঝুমের হাসি দেখে উঠে দাঁড়ায় চলে যেতে। তখনই নিঝুম সুরেলা গলায় বলে ওঠে, নিভু নিভু আলোতে, ঝিরিঝিরি হাওয়াতে, তোর মনের চাওয়া পাওয়া বোঝা দেখি খুবই সোজা। তিতলির বুক ধক করে ওঠে। এত চেষ্টা করে মনের কথা লুকাতে পারেনি। বুঝে নিল মানুষটা। এখন কি এসে চুমু দিবে? আমি কি মানা করব, না পালাবো? কিন্তু চাওয়া যে। নিঝুম তিতলিকে রেখে রুম থেকে চুড়িগুলো নিয়ে আসে, হাতে পরিয়ে দেয়, যদিও বড় হয়ে যায়। তারপর নিবিড় চুমু এঁকে দেয় তিতলির চুড়ি পরা হাতে। তিতলির রগে রগে কাঁপন শুরু হয়। নিঝুম তিতলির দিকে তাকায়, তিতলিও তাকায়। তিতলির ভীষণ লাজ করছে। মুখ লুকাতে ঝাঁপিয়ে পড়ে নিঝুমের বুকে। দুজন দুজনকে গভীর আবেশে জড়িয়ে রাখে অনেকক্ষণ, অনেক মুহূর্ত। চোখে তাদের সুখের জল। মনে প্রাণে একটাই চাওয়া, সারা জীবন দুজন দুজনার থাকুক। ভালোবাসার পথ চলা শুরু হলো এখান থেকেই। দুজনের মনের রঙিন প্রজাপতিরা এক হলো এখানেই, এই সময়, এই রাতে, এই প্রহরে। ইদানিং মৌনতা বড্ড চুপচাপ থাকে। মোহনা খাবার নিয়ে আসে ঘরে। মৌনতার সামনে খাবারের প্লেট রাখে। তারপর বলে, সারাদিন তো খাস নাই, এখন খা, খেয়ে উদ্ধার কর্মা। মানুষের কি আর ব্রেকআপ হয় না? শুধু তোর ব্রেকআপ হয়েছে। মৌনতা চোখ গরম করে তাকায়। মোহনা খানিকটা ভয় পেল, ঢোক গিলে বলল, আমি কি মিথ্যা বলেছি? মৌনতা গর্জে ওঠে, তোরে কে বলছে এখানে এসে সত্য মিথ্যা বলতে? তোরে কে বলছে খাবার নিয়ে আসতে? খাবার নিয়ে এক্ষুনি বেরিয়ে যা রুম থেকে। মোহনা কয়েক মুহূর্ত নির্লিপ্তভাবে মোহনার দিকে তাকিয়ে থাকে। তারপর ধীর পায়ে মৌনতার সামনে এসে দাঁড়ায়, পাশে বসে। তারপর মাথায় হাত রেখে বলে, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। মৌনতা ছলছল চোখ নিয়ে মোহনার চোখে চোখ রাখে। নির্লিপ্ত কণ্ঠে বলে, কিচ্ছু ঠিক হবে না, সব শেষ। তৃপ্ত এতটা নীচ আমি আগে জানতাম না। জানলে কখনো এমন একটা ছেলের হাত ধরতাম না। মোহনা আদুরে গলায় বলল, কাঁদিস না মৌ, কি করেছে তৃপ্ত ভাই? মৌনা তার চোখ মুছে বলল, একটা চিটারও। শুধু আমার সাথে না, অনেক অনেক মেয়ের সাথে ও রিলেশনশিপ আছে। সবার কাছ থেকে মিথ্যে কথা বলে টাকা নেয়, চাপা মারে। আমি কয়েকদিন আগেই ধরতে পারছি। মোহনার চোখ কপালে ওঠে। তৃপ্ত ভাই এরকম? মোহনার চিন্তিতভাবে বলল, তুই ঠিক বুঝেছিস তো? ভুল বুঝছিস না তো? মৌনা তা খানিকটা রাগীশ্বরে বলল, তোর মনে হয় আমি না বুঝে না শুনে কারণ আমি এত বড় অপবাদ দিয়ে দেব? মোহনা থমথমে গলায় বলল, তা নয়। বেশ কিছুক্ষণ নীরবতা। মৌনতা রাগে ফোঁস করছে। মোহনা রুম থেকে বেরোবার আগে ফিরে তাকায়, বলে, মৌন, খেয়ে নে খাবারটা, খাবারের সাথে রাগ করতে নেই। শোন। মৌনতা ডাকে। মোহনা তাকায়। মৌনতা বলল, গত 3 মাস আগে বাবা যে একজোড়া জমজ ছেলের কথা বলেছিল আমাদের দুজনের বিয়ের জন্য। মৌনতা থামে, আর কথা বলতে পারছে না। মোহনা কৌতূহল নিয়ে এগিয়ে আসে, বলে, তুই বিয়েতে রাজি? মৌনতা মাথা ওপর নিচ নাড়ায়, মানে সে রাজি। দুপুর তখন 3টা। নিঝুম হসপিটাল থেকে সবেমাত্র ফিরেছে। রান্নাঘর থেকে গুনগুন আওয়াজ শুনে সে থমকে দাঁড়ায়। কণ্ঠটা তিতলির মনে হলো। রান্নাঘরের দিকে আসে, যা ভেবেছিল তাই। রান্নাঘরে এসে দেখে তিতলি রান্না করছে মনোযোগ দিয়ে, আর গুনগুন করে গান গাইছে।
নিঝুম পিছন থেকে তিতলির কোমর জড়িয়ে ধরে, কাঁধের উপর চিবুক রাখে। তিতলি চমকে ওঠে, পিছনে কে দেখার জন্য মাথা ঘোরাতে চায় কিন্তু পারেনি। নিঝুম জাপটে ধরে আছে শক্ত করে। নিঝুম ফিসফিসিয়ে বলে, একলা থাকতে হবে না, চলে এসছি। নিঝুমের নিঃশ্বাস তিতলির ঘাড় এসে ধাক্কা খায়। তিতলি শিউড়ে ওঠে, লজ্জায় মাথা নত করে বলে, ছাড়ুন। নিঝুম দুটি ভ্রু বাঁকিয়ে বলে, আচ্ছা, এখন তো টুনির রান্না করার কথা, তুমি রাঁধছ কেন? আপনার জন্য রাঁধছি, আপনার প্রিয় ঝাল চিকেন রোস্ট করছি, তা টুনি কেন রাঁধবে? নিঝুম আরেকটু শক্ত করে কোমর পেঁচিয়ে ধরে আর বলে, তাই তো, আমার হবু বউ আমার জন্যই তো রাঁধবে। এইটুকু বলে তিতলির গালে গাল ঘষে দেয়। তিতলি আর্তনাদ করে ওঠে, ধমকেশ্বরে বলে, দাড়ি ঘষেন কেন গালে, ব্যথা পেয়েছি। নিঝুম হাসে, তিতলিকে ঘুরিয়ে কোমর পেঁচিয়ে ধরে আর বলে, ঝাল চিকেন রোস্ট আমার পছন্দ। কে বলল? তিতলি আদুরে গলায় বলল, আমি চিরুনি অভিযান চালিয়ে জেনেছি, ঝাল চিকেন রোস্ট, ছোলা ডাল উইথ চিকেন আপনি খুব পছন্দ করেন, আর স্ন্যাক্সের মধ্যে চিকেন কিমা স্যান্ডউইচ পছন্দ। নিঝুম দুই ভ্রু পরে তুলে বলে, বাব্বা, আস্তাক ফিরুল্লাহ,